কমেন্ট করে তাহলে আজকের ফেসবুক লাইভ শুরু করব। শুভ সন্ধ্যা। প্রথমেই ধন্যবাদ জানাই বিজ্ঞান কথার সব দর্শকদের, সদস্যদের এবং বিশেষ করে অ্যাডমিনদের আজকে আমাকে আপনাদের সামনে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আজকের বিষয় হচ্ছে গরমে কি করে সুস্থ থাকবো আমরা আপনারা প্রত্যেকেই এখন গ্রীষ্মের প্রবল দাবদাহে ভাজা ভাজা হচ্ছি। আমরা খুব সহজেই দেখে নেই কি করে ভালো থাকতে পারি। প্রথমেই একটা ব্যাপার দেখছি, চারপাশে প্রচুর লোক অসুস্থ হয়ে পড়ছেন। যেভাবে অসুস্থ হয়ে পড়ছেন সেটাকে আমরা সবাই কথ্য ভাষায় সানস্ট্রোক বা হিট স্ট্রোক বলি। তাহলে এটা নিয়েই প্রথমে আলোচনা করা যাক। তার কারণ আমাদের রাজ্যেও এই কয়েকদিনে বেশ কয়েকটি মৃত্যু হয়ে গেল এই সানস্ট্রোকে। আমরা হিট স্ট্রোক যেটাকে বলি, হিট স্ট্রোক হচ্ছে একেবারে চূড়ান্ত অবস্থা। এই অবস্থাতে যেটা হয়, অনেক লোকের মৃত্যু হতে পারে। তবে তার আগে পরপর অবস্থাগুলো আমরা বলি এবং আমরা কি করতে পারি সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। যেমন ধরুন, একেবারে প্রথমে প্রচুর গরমে যেটা হয় হিট র্যাশ, অর্থাৎ আমাদের পিঠে, বগলে, হাত ভাঁজে, এই সব জায়গায় ছোট ছোট গুড়ি গুড়ি একরকম র্যাশের মতো বেরোয়। একে আমরা হিট র্যাশ বলি। এগুলো অল্প চুলকাতেও পারে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে ঠান্ডা জায়গায় যাওয়া। অর্থাৎ এক কাজ করতে পারি, গায়ে ঠান্ডা জল ঢালা, ফ্যানের তলায় যাওয়া, যাদের সম্ভব আছে এয়ার কন্ডিশনে যাওয়া, কিংবা আইস প্যাক লাগানো। এগুলো হলে কিন্তু হিট র্যাশ কমে যায়। এবার হিট র্যাশের পরবর্তী অংশ যেটা দেখা যায় সেটা হচ্ছে হিট ক্র্যাম্প। হিট ক্র্যাম্প যেটা দেখা যায় সেটাতে প্রথমে শুরু হয় প্রচন্ড মাংসপেশির ব্যথা দিয়ে এবং মাথা যন্ত্রণাও সঙ্গে থাকতে পারে। এই হিট ক্র্যাম্পের ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, পরপর আমি অবস্থাগুলো বলে যাই। সবগুলোরই কিন্তু উপশমের পদ্ধতি প্রায় একই। হিট ক্র্যাম্পের পরে আমরা দেখতে পাবো হিট সিনকোপ। হিট সিনকোপে কি হয়, মানুষ কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, মাথা ঘুরতে পারে, অস্বস্তি শুরু হতে পারে, বমি বমি ভাব হতে পারে, নিজের সেন্সোরিয়াম অল্টার্ড হতে পারে, অর্থাৎ মানুষ প্রলাপ বকতে পারে, বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এটা হলো হিট সিনকোপ। এরপরে একটা জিনিস হয়, সেটা হচ্ছে হিট এক্সজশন। হিট এক্সজশনে অবস্থাটি আরো মারাত্মক হয়। এর মাঝখানের একটা পদ্ধতি রয়েছে যেটা আমরা খুব একটা শুনি না, সেটা হচ্ছে র্যাপডোমাইলাইসিস। র্যাপডোমায়োলাইসিস হচ্ছে একটা জিনিস, এই প্রচন্ড গরমে আমাদের যে শরীরের পেশিগুলো, এই পেশিগুলি ছিঁড়ে যেতে থাকে, নষ্ট হতে পারে এবং পেশির মৃত্যু হতে পারে। এই পেশি কলাগুলো যদি মৃত হয়ে যায় তাহলে পেশি থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস এবং লার্জ সাইজের যে প্রোটিন অণুগুলো সেগুলো আমাদের শরীরের মধ্যে, আমাদের রক্ত রসে এটা কিন্তু পৌঁছে যেতে পারে। তার ফলে কি হতে পারে? সিজার হতে পারে, অর্থাৎ খিঁচুনি হতে পারে, আমাদের কিডনির অসুবিধা হতে পারে। এইটাকে বলা হয় র্যাপডোমায়োলাইসিস। আর সব থেকে শেষ অবস্থা হচ্ছে হিট স্ট্রোক। এই যে পরপর পদ্ধতিগুলো বললাম, এইগুলোতে কি হয়, আমাদের ধীরে ধীরে সেন্সোরিয়াম অল্টার্ড হতে থাকে এবং শরীরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এই ব্যাপারটি দেখা গেছে বিশেষত যারা বয়সের দুই অর্ধে থাকেন, অর্থাৎ 5 বছরের নিচের বাচ্চা এবং 65 বছরের উপরের বয়স্করা, তাদের ক্ষেত্রে দেখা গেছে এই শরীরের যে
উত্তাপ নিয়ন্ত্রণ ক্ষমতাটা কমে যায়। কি ব্যাপারে হয়? 5 বছরের নিচে এই শরীরের উত্তাপ নিয়ন্ত্রণের জন্য যেটি দায়ী বা যেটি কার্যকর সেটি হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে অবস্থিত হাইপোথ্যালামাস অঞ্চল। 5 বছরের নিচে এই হাইপোথ্যালামাস ঠিক মতো তৈরি হয় না, আর 65 বছরের উপরে এটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এই দুটি ক্ষেত্রে কিন্তু খুব সহজেই হিট স্ট্রোক হতে পারে। শরীরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, হিট এক্সজস্টন যখন হচ্ছে তখন টেম্পারেচার 102-3 ডিগ্রি ফারেনহাইট, আর হিট স্ট্রোকে 104-এর উপরে যখন হয়ে যায়, এমনকি 5-6-এর উপর হতে থাকে, তখন এটাকে হিট স্ট্রোক বলবো। তখন কি দেখব? প্রথম দিকের যে পদ্ধতিগুলো, প্রথম দিকের অংশগুলো অর্থাৎ হিট ক্র্যাম্প, হিট সিনকোপ, এগুলোতে প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম বেরোবে, কিন্তু হিট স্ট্রোকের সময় কিন্তু ঘামের পরিমাণ কমে যাবে, শরীর শুষ্ক হয়ে যাবে, অনেক ক্ষেত্রেই রোগী অজ্ঞান হয়ে যাবে, এবং ঘামের পরিমাণ কিন্তু এখানে একদমই কম পাবো। এই অবস্থাটা অত্যন্ত ভয়ঙ্কর। এই ক্ষেত্রে যদি দ্রুত চিকিৎসা না হয় তাহলে কিন্তু 25% ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এর প্রতিকার কি? একটি লোককে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এইগুলো তাদের বেশি হয়, এক তো বললাম 2 অর্ধে রয়েছে, কিংবা প্রচন্ড রোদ্দুরের মধ্যে যারা কায়িক পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হিট উত্তাপজনিত অসুবিধাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই প্রত্যেকটি যে কোনো অবস্থাতেই আমি যদি কোনো রোগীকে পাই, আমার প্রথম পদ্ধতি হবে যে তাকে সঙ্গে সঙ্গে ছায়ায় নিয়ে আসা। টাইট জামা কাপড় যদি তিনি পরে থাকেন, তার জামা কাপড়গুলো যতটা সম্ভব খুলে আলগা করে দেওয়া, এবং সবথেকে বড় কথা, খুব দ্রুত ঠান্ডা জলে তাকে নিমজ্জন করা। গায়ে ঠান্ডা জল ঢালতে পারেন, আইস প্যাক দিতে পারেন, বগলে, কুঁচকিতে, গলায়, এগুলোতে আইস প্যাক দিতে পারেন। খুব ঠান্ডা জলে তোয়ালে ভিজিয়ে গোটা গা বারবার করে মুছিয়ে দিতে পারেন। এমনকি যদি সম্ভব হয় গোটা গা আপনি যদি একটা বাথটবে বা কোনো জায়গায় গলা পর্যন্ত মানুষকে ডুবিয়ে রাখতে পারেন বরফ গলা জলে, তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজ হয়। আমার লক্ষ্যটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ওই রোগীর শরীরের টেম্পারেচারটাকে কমিয়ে দেওয়া। একটা কথা মনে রাখতে হবে, এই টেম্পারেচার বৃদ্ধিতে কিন্তু অ্যাসপিরিন কিংবা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ালে কোনো কাজ হবে না। এক্ষেত্রে আপনি যদি প্যারাসিটামল খাওয়ান, এরা কি করে, শরীরটাকে ঘামিয়ে উত্তাপ কমায়, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটি আরো ক্ষতিকর অবস্থায় পৌঁছে যাবে। এর সঙ্গে যদি রোগী জল খাওয়ার মতো অবস্থায় থাকে, অর্থাৎ যদি অজ্ঞান না হয়ে গিয়ে থাকে, তাকে প্রচুর পরিমাণে ওআরএস, ঠান্ডা জল, এমনি জল, ফলের রস, এগুলো খাওয়ানোর চেষ্টা করতে হবে। এবং যদি যত তাড়াতাড়ি সম্ভব হিট স্ট্রোক হলে তাকে আমরা চেষ্টা করব নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে। যদি তার খাওয়ার মতো অবস্থা না থাকে, খুব তাড়াতাড়ি তাকে আমরা শরীরের মধ্যে, যেটা আমরা কথ্য ভাষায় স্যালাইন বা ফ্লুইড দিই, অর্থাৎ জলের ভারসাম্য রক্ষা করতেই হবে। সানস্ট্রোকের বিভিন্ন পর্যায়ে আমি একটু আগে বলেছিলাম আপনাকে, সানস্ট্রোকের পরপর জায়গাগুলো ওই যে পরপর বললাম, প্রথমে হয় হিট ক্র্যাম্প, তারপরে হিট সিনকোপ, তারপরে কোনো কোনো ক্ষেত্রে যারা কায়িক পরিশ্রম করেন তাদের র্যাবডোমায়োলাইসিস হতে পারে, হিট এক্সজস্টন হতে পারে, এবং শেষ অবস্থা হচ্ছে গিয়ে হিট স্ট্রোক। না, পঞ্চাননবাবু ঠিকই বলেছেন, অনেকেই ভাবে ঠান্ডা জল দিলে আরো ঠান্ডা লেগে যাবে। এই ধারণা একেবারেই ঠিক নয়। আমরা চেষ্টা করব বরফ জল, আইস প্যাক, এইগুলো দিয়ে টেম্পারেচার কমানোর জন্য। এইটা না হলে কিন্তু মৃত্যু হয়। আর একটা কথা এই প্রসঙ্গে বলে যাব, যদি ভুলে যাই, আমরা দেখতে পাই যারা বদ্ধ গাড়িতে থাকেন, আমরা অনেক সময় কি করি, কোনো কারণে রোদ্দুরে গাড়িটা রয়েছে, গাড়িটা রেখে দিয়ে আমরা বেরিয়ে যাই। এই সময় যদি গাড়ির মধ্যে কোনো ছোট বাচ্চা এবং বয়স্ক লোক থাকে, যদি বদ্ধ গাড়ি হয়, কয়েক মিনিটের মধ্যে গ্রিন হাউস এফেক্টের মতো একটা এফেক্ট হয়ে সেই গাড়ির ভেতরের টেম্পারেচার 10-12 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে, এবং অল্প সময়ের মধ্যে চূড়ান্ত খারাপ অবস্থা হতে পারে। অতএব মনে রাখবেন, বদ্ধ গাড়িতে এই সময় কোনো মানুষ কিংবা আমার পোষ্যকে রেখে যাব না।
এটা কিন্তু সবার আগে মনে রাখতে হবে। এবার পরবর্তী ক্ষেত্রে আসি আমি আলোচনায় যে কি কাজকর্ম করতে পারি এই আমাদের প্রচন্ড গরমকে আটকানোর জন্য। পরপর ভাবে আসি। এক হচ্ছে যে আমরা সবাই জানি, সবাই বলছি প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল, তরল পদার্থ, লেবুর শরবত, ঘোলের শরবত, দইয়ের ঘোল, যে কোনো তরল পদার্থ খেতে হবে। তাতে একটুখানি নুন মেশাতে পারি, এমনি জল হলে, লেবুর জল হলে তাতে খানিকটা চিনি মেশাতে পারি, এবং তাতে তার ফলে তার শরীর থেকে বেরিয়ে যাওয়া নুনটা পরিপূরণে সাহায্য করবে। তবে একটা কথা এখানে বলে রাখি, অনেকের ধারণা যে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে এবং নুন বেরিয়ে যাচ্ছে বলে প্রচুর পরিমাণে নুন দিতে হবে। এই বেশি পরিমাণে নুন দেওয়াও কিন্তু এখানে ঠিকঠাক কাজ নয়। যদি প্রচুর পরিমাণে নুন দেওয়া পানীয় দেওয়া হয় তাহলে সেই পানীয় খেয়ে আমাদের শরীরের অভ্যন্তরস্থ জলের কিন্তু ঘনত্ব বেড়ে যাবে। তার ফলে কি হবে, শরীর আরো বেশি ঘামিয়ে জলটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আরেকটা কথা, জল প্রচুর পরিমাণে খাবো। যারা ঘরের মধ্যে আছি, এমনি সাধারণ কাজকর্ম করি, তারা আমরা চেষ্টা করব 3 লিটারের কাছাকাছি জল খেতে। কিন্তু যারা বাইরে বেরোচ্ছি কিংবা রাস্তায় কাজকর্ম করছি, কায়িক পরিশ্রম করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘন্টায় 2 লিটার পর্যন্ত জল খেতে হবে। তবে একটা কথা, যারা ডায়াবেটিস কিংবা ধরুন হাইপারটেনশন কিংবা কিডনির অসুখে ভুগছেন, তারা প্রচুর পরিমাণে জল খাওয়ার আগে কিন্তু একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। এই প্রসঙ্গে বলে রাখি, এই সময়ে যে পোশাক পরতে হবে, পোশাকের দিকে নজর রাখতে হবে। হালকা রঙের পোশাক, যেটা তাপটাকে রিফ্লেক্ট করে দিতে পারে। আর তার সঙ্গে খুব টাইট পোশাক কিন্তু একদম পরা যাবে না। যত হালকা না টাইট হওয়া পোশাক পরতে হবে। জুতো পরা কিন্তু এক্ষেত্রে সিনথেটিক জুতো না পরে আমরা চামড়ার জুতো পরবো, যার মধ্যে দিয়ে বাতাস চলাচল করতে পারে। পোশাকের ক্ষেত্রে আমরা যখন বাইরে বেরোবো সবসময় ছাতা, টুপি এগুলো কিন্তু সঙ্গে রাখবো। চোখ ঢাকবো অবশ্যই সানগ্লাসে। কানা উঁচু টুপি নেওয়া কিন্তু খুব জরুরি। আর যদি মোটরসাইকেলে চড়ি বা বাইরে শুষ্ক বাতাস চলে, আপনারা সবাই জানেন 2 রকমের হিট আছে, একটা আর্দ্রতাযুক্ত, একটা হচ্ছে শুষ্ক। আমাদের এই অঞ্চলে দক্ষিণবঙ্গে মূলত আর্দ্র হিট হয়, কিন্তু আমাদের পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো কিংবা পাটনা, বিহার, রাজস্থান, এখানে কিন্তু অত্যন্ত শুষ্ক হিট হয়। এই শুষ্ক হিটের ক্ষেত্রে কিন্তু আমাদের জলের পরিমাণ আরো বাড়াতে হবে। তার কারণ শুষ্ক থাকলে আমরা বুঝতে পারবো না কখন আমাদের শরীর থেকে জল প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে। তাহলে এবং এই সময় আরেকটা কথাও বললাম যে আমরা কিন্তু সানস্ক্রিন ব্যবহার করব। সানস্ক্রিন ব্যবহার করতে হবে রোদে বেরোনোর অন্ততপক্ষে 45 মিনিট আগে। সঙ্গে সঙ্গে সানস্ক্রিন মেখে কিন্তু লাভ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, সানস্ক্রিন 2 ঘন্টা 3 ঘন্টা বাদে কিন্তু মুখ না ধুয়ে পুরনো সানস্ক্রিনের উপরই মাখতে হবে যতক্ষণ আপনি রোদ্দুরে রয়েছেন। এই সময় পশু পাখিদের দিকে নজর দিতে হবে। বাড়ির যে পশু, তাকে কিন্তু নিয়মিত চান খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, তার জল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, পাখিদের জন্য জল এবং খাবারের ব্যবস্থা করতে হবে। সবাইকে নিয়েই তো প্রকৃতি, এটা আমাদের মাথায় রাখতেই হবে। খাবার দাবারের ক্ষেত্রে বলা চাই যে আমরা এই সময় খুব ঝাল মশলা এগুলো খাবো না। চেষ্টা করব হালকা খাবার দাবার ক্ষেত্রে। এবং সব থেকে বড় কথা, প্রচুর পরিমাণে চা কফি কিন্তু আমরা এড়িয়ে চলব। এই সময় মদ্যপান কিংবা বেশি ধূমপান করা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। একটু আগে একজন বললেন যাদের সিওপিডি আছে, হ্যাঁ, সিওপিডি থাকলে গরম বাতাস যদি নাকে ঢোকে অনেক ক্ষেত্রে এটা অসুবিধাজনক অবস্থায় পৌঁছতে পারে। আমরা আগেই বলেছি এই গরমটা 2 অর্ধে বেশি অসুবিধা সৃষ্টি করে। বয়স্কদের মধ্যে যাদের শরীরে হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির অসুখ এগুলো থাকবে, তারা কিন্তু এই সময় বেশি অসুবিধায় পড়বেন। তাদের কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে। তাদের এই সময় বাইরে খুব দরকার না পড়লে বেরোতে আমরা মানা করব। এমনি সাধারণ মানুষদেরও আমরা বলবো দুপুর 11টা থেকে এখন যা গরম পড়েছে 10টা-11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব দরকার না পড়লে রোদ্দুরে না বেরোনোই ভালো। এই সময় যাদের ধরুন এপিলেপসি জাতীয় অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা এই সময় বেড়ে যায়।
এ প্রসঙ্গে আরো কিছু কথা বলা যেতে পারে যে আমরা আমাদের বাড়ি কি করে ঠান্ডা রাখবো। হ্যাঁ, মোটর বাইকে অরূপবাবু ঠিক বলেছেন, মোটর বাইকে চড়ে যেতে যেতে বা বাইরে যেতে যেতে যখন আমাদের শরীরে গরম হাওয়া ঢুকবে, আমরা কিন্তু অবশ্যই নাক এবং মুখ হালকা রঙের কাপড়ে জড়িয়ে নেব, যাতে এই শুষ্ক হাওয়া আমাদের শরীরে ঢুকতে না পারে। আমরা এই সময় অনেকেই এসি ব্যবহার করি। এসি ব্যবহারের কতগুলো কথা বলে রাখি। এসি ব্যবহার করার সময় এসিতে ঢোকার আগে একটু ছায়ায়, ডাইরেক্ট রোদ্দুর থেকে এসিতে না ঢুকে একটু ছায়াচ্ছন্ন জায়গায় ৩-৪ মিনিট অপেক্ষা করে এসিতে ঢুকবো। এসিতে ঢোকার সময় অবশ্যই নাকে রুমাল চেপে ঢুকবো এবং এসি থেকে বেরোনোর সময়ও কিন্তু নাকে রুমাল চেপে বেরোবো এবং ৪-৫ মিনিট বাইরে একটু ছায়াতে অপেক্ষা করে তারপরে রোদ্দুরে যাব। এসির টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বলার ব্যাপার। আমরা অনেকেই অনেক জায়গায় দেখতে পাই ১৭, ১৮, ১৯-এ এসি চালাই। এটা অত্যন্ত ক্ষতিকর, পরিবেশের পক্ষে ক্ষতিকর, শরীরের পক্ষে ক্ষতিকর, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ক্ষতিকর। আমরা অবশ্যই বলবো এসির টেম্পারেচার ২৪-এর নিচে নামাবেন না। খুব ভালো হয় ২৫-২৬-এ যদি আপনি এসির টেম্পারেচার রাখেন, তাহলে কিন্তু সব দিক দিয়েই খুব ভালো হবে। যারা ক্যান্সার রোগী আছেন তাদের কিন্তু এই সময় মনে রাখতে হবে ওষুধের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কোনো ওষুধ বাদ দেওয়া চলবে না। যাদের ডায়ালিসিস চলছে তাদের সতর্ক থাকতে হবে। তার কারণ আমি আগেই বলেছি, যাদের কিডনির অসুখ আছে তাদের কিন্তু এই সময় কিডনির প্রবলেম বাড়তে পারে এবং যেহেতু তাদের ডায়ালিসিস চলছে এবং কিডনির অসুখ আছে, অত্যন্ত বেশি পরিমাণ জল কিন্তু তাদের খাওয়া যাবে না। তাহলে আমরা তাদের সেই জন্য ঘরের ভেতরে থাকার পরামর্শ বেশি করে দেব। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমাদের পরিবেশ ঠিকঠাক রাখার জন্য কয়েকটা কাজ আমরা করতে পারি। এর সঙ্গে একটা কাজ যেটা করা যায় যে ঘর ঠান্ডা করার ব্যাপার। আমরা যদি ছাদে গাছ লাগাই তাহলে কিন্তু আমার ঘর ঠান্ডা থাকবে। ছাদে আপনি মাটি ফেলে গাছ লাগাতে পারেন, টবে গাছ লাগাতে পারেন, পটে গাছ লাগাতে পারেন। তবে যদি মাটি ফেলে গাছ লাগান তাহলে ছাদটাকে কিন্তু ওয়াটারপ্রুফ করতে হবে, ঘর ঠান্ডা থাকবে। ছাদে আমি যদি সাদা রং করি তাহলে কিন্তু অনেকখানি তাপ বিকিরিত হয়ে চলে যাবে, রিফ্লেক্টেড হয়ে চলে যাবে। তার ফলে কিন্তু আমাদের ঘর ঠান্ডা থাকবে। এমন কাজও করতে পারি, আমরা ছাদে সোলার প্যানেল লাগাতে পারি। সোলার প্যানেল লাগালে দুটো কাজ করে, এক, যেমন আমি একটা বিদ্যুতেরও সাশ্রয় হবে, তার সঙ্গে কিন্তু ছাদটা ঠান্ডা থাকবে, ছাদে ছায়া পড়বে। কেউ কেউ ছাদে নানা রকমের শেড দেন, সেটাও উপকার করে ঘরটাকে ঠান্ডা রাখার জন্য। ফ্যানের ব্যবহার, অনেক সময় আমরা কিন্তু বাড়িতে দেখতে পাই যদি এক্সজস্ট ফ্যান ঠিক মতো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ঘরের উত্তাপ কিন্তু বেরিয়ে যাবে। এই সময় একটা জিনিস তো আগেই বলেছি, মানুষের শরীরের উপরে অভিজিৎবাবু খুব ভালো কথা বলেছেন। যারা নিয়মিত প্রেসারের ওষুধ খান কিংবা ডায়াবেটিসের ওষুধ খান তাদের ক্ষেত্রে ওষুধ তো ঠিকমতো চালাতে হবেই, তাছাড়াও নিয়মিত প্রেসার এবং সুগার চেক করতে হবে। এই সময় হয় কি, প্রচন্ড তাপের জন্য অনেক ক্ষেত্রে অনেকের মানসিক চাপ বেড়ে যায়, ফলে কিন্তু ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে। আবার শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যাওয়ার জন্য হঠাৎ ব্লাড প্রেসার কমে যেতে পারে। অতএব এটা নজর রাখতে হবে। ডায়াবেটিকদের ক্ষেত্রেও একই ব্যাপার, খাওয়া দাওয়া কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সবগুলোই কিন্তু এই সময় একটা বাড়তে থাকে। আর যেটা বলছিলাম, হ্যাঁ, এই সময় যে অসুস্থতাগুলো থাকে তার মধ্যে একটা অসুস্থতা হয়, আপনারা দেখতে পারবেন, প্রচুর ঘাম জমার ফলে আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু নানা রকমের ছত্রাকজনিত রোগ হয়, যেগুলো আমরা চলতি কথায় দাঁত জাতীয় রোগ, এগুলো কিন্তু এই গরমকালে অত্যন্ত বেড়ে যায়। তার জন্য আমরা কি বলবো, অবশ্যই দিনে 2 বার পরিষ্কার জলে চান করবেন। একেবারে বরফ জলে চান না করে ঠান্ডা জলে চান করার চেষ্টা করুন এবং তাছাড়াও যখনই সময় পাবেন ঠান্ডা জলে তোয়ালে ভিজিয়ে ভালো করে গা মুছিয়ে দেবেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই করবেন।
বাচ্চারা তাদের তৃষ্ণার কথা বলতে পারে না, সেই জন্য বাচ্চাদের কিন্তু আমাদের জল খাওয়াতে অনুপ্রাণিত করতে হবে। অনেকগুলো স্কুলে ওয়াটার ব্রেক শুরু হয়েছে, শিক্ষকেরা চেষ্টা করছেন। আমরাও কিন্তু বাড়ির বাচ্চাদের প্রতি মুহূর্তে জলটা যে খেতে হবে এটা কিন্তু বলবো, এবং আমরাও তৃষ্ণা পাওয়ার আগে কিন্তু জল খাবো। এটা কিন্তু একেবারে অভ্যাসে পরিণত করতে হবে। কিছুক্ষণ বাদে বাদে এক চুমুক করে জল খাবো। যখন বাইরে বেরোবো অবশ্যই কিন্তু জলের বোতল নিয়ে যাব, এবং জল বেশি করে খেতে হবে বলে কিন্তু বাইরের কাটা ফল খাবো না। এবং সব থেকে বড় কথা, তথাকথিত কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু কোনো রকমের লাভ হয় না। কোল্ড ড্রিঙ্কস পরিহার করব, বাইরের কাটা ফল, বাইরের শরবত এগুলো কিন্তু না খাওয়ার চেষ্টা করব, বাড়ি থেকে নিয়ে যাওয়া জল খাওয়ার চেষ্টা করব। এই সময় এই ইনফেকশনের জন্য আমরা ডায়রিয়া পাই, হেপাটাইটিস অর্থাৎ আমরা কথ্য ভাষায় যেটা জন্ডিস বলি, জন্ডিস প্রচুর দেখা যায়, এবং টাইফয়েড দেখা যায়। এগুলো সবই কিন্তু জলবাহিত রোগ। এটা আমাদের বাইরের খাবারের জলের খাদ্য মানে বাইরের জল বা বাইরের খাবার খাওয়ার থেকে হতে পারে। এ প্রসঙ্গে আমরা আর একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেককে কয়েকটা কথা বলে রাখবো আমাদের ইউরিন অর্থাৎ পেচ্ছাপের রংটা লক্ষ্য রাখার জন্য। তার কারণ এটা কিন্তু যদি দেখা যায় রং গাঢ় হচ্ছে, তাহলে দুটো জিনিস ভাবতে আরম্ভ করবো। এক, জলশূন্যতা, আর একটু আগে র্যাবডোমায়ালাইসিস বলেছিলাম। র্যাবডোমায়ালাইসিস হলে কিন্তু ডার্ক কালারের, কালচে কালারের ইউরিন হতে শুরু করবে। এই দুটোই কিন্তু অত্যন্ত চিন্তার ব্যাপার, এগুলো কিন্তু ভাবতে হবে। এই সময় চানের কথা যেমন বলেছি, ব্যায়ামের কথা বলি। এই সময় কিন্তু ব্যায়াম বন্ধ করব না, কিন্তু ব্যায়ামের সময়টা পরিবর্তন করব। যখন প্রচন্ড গরম সেই সময় আমরা ওয়ার্কআউট করব না, খুব ভোরে কিংবা সন্ধ্যেবেলা টেম্পারেচার কমলে ওয়ার্কআউট করার চেষ্টা করব। সাঁতার কাটতে পারি, সাঁতার কাটা সব দিক দিয়ে যেমন ভালো ব্যায়াম, তেমনই হচ্ছে আমাদের শরীরও ঠান্ডা রাখতে পারবে। আমার মনে হয় 25 মিনিট হয়ে গেছে, আর মনে হচ্ছে ফেসবুক লাইভ দেবে না। পঞ্চাননবাবু কি বলছেন, আর কি করা যাবে? প্রায় 25 মিনিট আমার বলা হয়ে গেছে। যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সময় ধূমপান পরিহার করতে বলবো অবশ্যই। শিশুদের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে, বারবার করেই বলছি। শিশুরা এই সময় সহজে অসুস্থ হয়ে পড়ে। আমি বলেছিলাম হিট রেগুলেশন তারা করতে পারে না, অর্থাৎ অনেক ক্ষেত্রে হয় কি, শিশুদের টেম্পারেচার অনেক বেড়ে যায়, কিন্তু আমরা ভাবি যে তার বোধহয় জ্বর হয়েছে। হ্যাঁ, তার বোধহয় জ্বর হয়েছে, অতএব আমরা অনেক সময় প্যারাসিটামল জাতীয় জিনিস খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু প্যারাসিটামল জিনিস বা অ্যাসপিরিন জাতীয় জিনিসগুলো তারা কিন্তু ঘাম করাতে আরম্ভ করে। আপনারা সবাই জানেন ঘামের মাধ্যমে তারা টেম্পারেচার কমায়। এক্ষেত্রে যদি ঘাম হয় তাহলে কিন্তু রোগীর অবস্থা আরো খারাপ হতে পারে। এবং সব থেকে বড় কথা, আরেকটা কথা, আমরা সচেতনতা বৃদ্ধি করব। আমাদের এ ব্যাপারে প্রচুর ভুল ধারণা রয়েছে, এই ভুল ধারণাগুলো আমরা কিন্তু দূর করার চেষ্টা করব। মোটামুটি অনেকটা কথাই তো আমরা বললাম। আর যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে আর কিছু মনে পড়বে, আমিও তো আর তেমন কিছু জানি না। এই সবার কাছ থেকে শুনে শুনে দেখে শুনে যেটুকু জানতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার একটা চেষ্টা মাত্র করছি, আর কিচ্ছু নয়। আসলে আমাদের গরমের দেশ, গরম পড়বেই। আমরা গাছ লাগানো ভুলে গেছি। আমরা ছোটবেলায় যখন আমরা থাকতাম এতটা কিন্তু আমাদের গরম লাগতো না, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা গরম সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে পড়ছি। ছোটবেলায় স্কুল করতাম, খেলতাম, আমরা কিন্তু এতটা চিন্তিত হয়ে পড়িনি। যদিও এবছর গরমটা সত্যি খুবই বেশি রকমের পড়ছে, আমাদের চিন্তিত হওয়ার কারণ রয়েছে। আর এয়ার কুলার ব্যবহার, আমাদের যে জায়গাটায় আর্দ্রতা, হ্যাঁ রবিবাবু একদম ঠিক কথা বলেছেন,
ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে এই সময় সবসময় উচিত নয়। বিশেষ করে এই গরমের সময় উল্টোপাল্টা ওষুধ খাওয়া খুবই অসুবিধাজনক ব্যাপার হয়ে যেতে পারে। আরেকটা কথা বলছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, আমরা যেমন গাছ লাগাবো তেমন কিন্তু মানুষকে পরিবেশ সচেতন করারও চেষ্টা করব। আমরা যদি পরের প্রজন্মকে পরিবেশ সচেতন না করতে পারি তাহলে কিন্তু অসুবিধা হবে। দেখুন, ঠান্ডার ধাত বলে তেমন কিছু হয় না। যাদের ধরুন অল্পতে খুব ঠান্ডা লেগে যায় তাদের আমি বলবো যে ওই তো আগে বলেছিলাম হঠাৎ এসিতে ঢোকা, হঠাৎ প্রচন্ড জোরে ফ্যানে ঢোকা, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটু সময় নিয়ে যেতে বলবো। যাদের একটু অল্পতে ঠান্ডা লেগে যায় তাদেরও আমরা কিন্তু গা মুছতে বলবো বারবার। খুব ঠান্ডা জলে না মুছুন, সাধারণ টেম্পারেচার জলে বারবার গা মুছলে কিন্তু টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায়। এই সময় দক্ষিণবঙ্গে যেখানে আর্দ্রতা খুব বেশি সেখানে কিন্তু আমরা এয়ার কুলার তেমন ব্যবহার করব না। এয়ার কুলার প্রচুর পরিমাণে ব্যবহার করলে কিন্তু ঘরের আর্দ্রতা প্রচুর বেড়ে যায়, তাতে লাভ হয় না। এয়ার কুলার যেটা আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলো মানে বাঁকুড়া, বীরভূম, আসানসোল এই অঞ্চলে বাড়তে পারে। ঠিকই বলেছেন অরূপবাবু, আমাদের দক্ষিণবঙ্গেও এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে লুয়ের মতো বইছে। লুয়ের মতো বইলে যেটা আগেই বলেছি প্রচুর পরিমাণে তরল খেতে হবে। আরেকটা কথা বলে রাখি, ভুলে যাব, এয়ার কন্ডিশনে থাকলে কিন্তু নিঃশব্দে শরীর থেকে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ বেরিয়ে যায়। আমাদের যখন ঘাম হয় আমরা খেয়াল করি যে আমরা ভাবি যে আমাদের শরীর থেকে জল বেরোচ্ছে, আমরা জল খেতে উৎসাহী হই। কিন্তু এয়ার কন্ডিশনে যখন নিঃশব্দে জল বেরিয়ে যায় আমরা কিন্তু কখন ডিহাইড্রেশনের শিকার হয়ে যাচ্ছি আমরা বুঝতে পারি না। তাই নিয়মিত কিছুক্ষণ বাদে বাদে কয়েক চুমুক করে জল খাওয়া অভ্যেস করতে হবে। কৌশিকবাবু খুব ভালো কথা বলেছেন, এসি এবং এয়ার কুলার যদি নিয়মিত পরিষ্কার না করি তার মধ্যে নানা রকমের জীবাণু বাসা বাঁধতে পারে। ফাঙ্গাল ইনফেকশন তো বটেই, আরো অনেক রকম ইনফেকশন হতে পারে, তার ফলে নানা রকমের শ্বাসজনিত অসুস্থতা হতেই পারে। ওআরএস বা গ্লুকোজ জলের সঙ্গে পান করা যেতে পারে কিনা? দেখুন, গ্লুকোজ শুধু গ্লুকোজে কিন্তু খুব বেশি কাজ হয় না, বিজ্ঞাপনে হয়, কিন্তু শুধু গ্লুকোজ খেয়ে লাভ হবে না। গ্লুকোজের সঙ্গে যদি একটুখানি নুন বা ওআরএস এর সঙ্গে গ্লুকোজ মিশিয়ে দেওয়া যায় তাহলে হতেই পারে। আর প্রচুর পরিমাণে গ্লুকোজ খেয়ে যে বিরাট কিছু কাজ হয়েছে তা নয়, কিন্তু আমরা যে খাবারগুলো যে জলগুলো বাড়িতে পাচ্ছি অর্থাৎ এমনি জল, ডাবের জল, ঘোলের শরবত, দইয়ের শরবত, এইগুলো নুন চিনির জল, নুন চিনি লেবু মেশানো জল, নুনের পরিমাণ অল্প, চিনির পরিমাণ কিন্তু 1 লিটার জলে আমরা 4 চামচ পর্যন্ত চিনি কিন্তু সহজেই দিতে পারি। নাক দিয়ে রক্ত ঝরছে, এই ক্ষেত্রে কিন্তু আমাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। নাক দিয়ে রক্ত ঝরা মানে নাকের ভেতরে যে এপিথেলিয়াম কলা সেখানে ক্ষত তৈরি হয়েছে, এটা প্রচন্ড গরমে হতে পারে। বাচ্চাকে বা বুড়োকে যারই নাক থেকে রক্ত পড়ছে তাকে সামনের দিকে ঝুঁকিয়ে উবু করে বসতে হবে। ভালো করে শুনে রাখুন, উবু হয়ে বসে সামনের দিকে ঝুঁকিয়ে বসতে হবে এবং দুটি নাক ঠিক এইভাবে, আমি ছবিতে দেখাচ্ছি, এই দেখুন, আমাদের উপর থেকে যদি নাকটা স্লাইড করে আনি, এইখান থেকে হাত দিয়ে যেখানে এসে আমার হাড়টা শেষ হয়ে গেল সেইখানটায় চেপে ধরতে হবে। যার নাক থেকে রক্ত পড়ছে তাকে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বলবো এবং এই অবস্থায় 4 থেকে 5 মিনিট অন্তত চেপে রেখে দেব। এইটা করলেই কিন্তু অনেক ক্ষেত্রে রক্ত পড়া কমে যায়। এবং তার সঙ্গে যদি সম্ভব হয় ঠান্ডা জল বা বরফের কিউব এই নাকের চারপাশে দেব। এইটি করলে নাকে রক্ত পড়া তাড়াতাড়ি কমে যায়। কিছুতেই রোগীকে চিৎ করে শোয়াবেন না, তাহলে কিন্তু এই রক্ত নাসিকা রন্ধ্র দিয়ে ভেতরে চলে গিয়ে আমাদের শ্বাসতন্ত্রকে আটকে ফেলতে পারে, এটা মনে রাখবেন। নুন চিনি জল খুব বেশি করে পান, খুব বেশি মানে আপনার যতটা পরিমাণ দরকার। আপনি বলেইছি আগে, আপনি যদি অসুস্থ না হন, কিডনির অসুখ, ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন না থাকে এবং যদি আপনি ঘরে থাকেন তাহলে দিনে মোটামুটি 3 লিটার জল আপনি পান করতে পারেন। কিন্তু বাইরে যদি যান, বাইরে হাঁটেন,
বাইরে রোদ্দুরে ঘোরেন তাহলে কিন্তু ঘন্টায় বাড়তি আরো 1-1.5 লিটার জল খেতে হবে। নুন চিনির জলে কিন্তু নুনের পরিমাণ খুব বেশি হবে না। 1 লিটার জলে 3 থেকে 4 গ্রামের বেশি নুন আমরা দিতে না বলবো। লেবু দিতে পারেন, 4 চামচ চিনি দিতে পারেন, একটু দই মেশাতে পারেন, একটু ঘোল মেশাতে পারেন, তাতে অসুবিধা কিছু নেই। ইলেকট্রাইলে প্যাকেটে লেখা থাকে খুব দরকার না হলে, হ্যাঁ, ডিহাইড্রেশন না হলে এমনি জল খেলেই যথেষ্ট। সববারই যে ওআরএস খেতে হবে তার প্রয়োজন নেই, কিন্তু যদি দেখা যায় যে শরীরে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে গেছে, অস্বস্তি হচ্ছে, মাথা যন্ত্রণা শুরু হয়েছে, বমি বমি ভাব হচ্ছে, এগুলো ডিহাইড্রেশনের লক্ষণ, তাহলে কিন্তু আমি ওআরএস খেতে পারি। হ্যাঁ, এসির ময়েশ্চার অপশন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, অবশ্যই ভালো কথা বলেছেন অরূপবাবু। আপনাদের কাছ থেকেও খুব ভালো ভালো প্রশ্ন, ভালো ভালো কথা উঠে আসছে। ধন্যবাদ সুপ্রিয় বাবু। আমি চেষ্টা করলাম নাক থেকে রক্ত পড়া, যদি দেখবে 8-10 মিনিটের মধ্যে রক্ত পড়া যদি না কমে তাহলে কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। আমরা তখন নেজাল প্যাক দিয়ে রক্ত বন্ধ করব। আমার বিদ্যে প্রায় ফুরিয়ে আসছে। আর কি বলবো, 2-1টা প্রশ্ন থাকলে তাই নিয়ে 2-1টা কথা বলা যেতেই পারে। এই সময় সতর্ক থাকা, সচেতন করা, নিজে সচেতন করা, থাকা, অন্যকে সচেতন করা, বাচ্চাদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া, এই সবই হচ্ছে কি আমাদের সবার মিলমিশ করে কাজের একটা অঙ্গ। আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম সেগুলো ছোট্ট করে কয়েক লাইনে বলতে গেলে তরল পান করা, খুব বেশি পরিমাণে ভাজাভুজি কিংবা মশলাদার খাবার দাবার না খাওয়া, পোশাকের সম্পর্কে বলেছি, জুতো, টুপি, সানগ্লাস, এসি ব্যবহার, ফ্যানের ব্যবহার, সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হিট স্ট্রোক, হিট র্যাশ, হিট সিনকোপ, র্যাবডোমায়ালাইসিস, সবগুলো নিয়ে টুকটাক আলোচনা করেছি। কি খাবো কি খাবো না তা নিয়েও মোটামুটি আলোচনা করেছি এই সময় কি কি রোগ হতে পারে এবং তার থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব, এবং আমাদের পরিবেশ এবং আমাদের বাড়ি এবং আমাদের চারপাশটা কিভাবে কিছুটা হলেও ঠান্ডা রাখতে পারবো, কোন কোন অসুখ, কোন কোন বয়সের এবং কোন কোন রোগীদের এই সময় সতর্ক থাকতে হবে, এইটা আমরা তো বলেইছি। হিট স্ট্রোক হলে বা হিট স্ট্রোকের কাছাকাছি অবস্থা হলে ঘাড়ে, বগলে, কুঁচকিতে, কানে জল দিতেই হবে। এবং আমরা তো বলেইছি বারবার, সম্ভব হলে ঠান্ডা জলে গলা পর্যন্ত রোগীকে আমরা নিমজ্জিতও করতে পারি। দেখবো যেন নাকে জল না ঢুকে যায়, এটা দেখতে হবে। এবং জল খাওয়ানোর সময় যদি রোগী অজ্ঞান অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা জল খাওয়ানোর চেষ্টা করব না। মাথা একটু নিচুর দিকে রাখার চেষ্টা করব, পা দুটো একটুখানি পেটের উপর ভাঁজ করে দেওয়ার চেষ্টা করব। এবং আগে তো বলেইছি কিভাবে শরীরটাকে ঠান্ডা করতে হবে, এবং যদি রোগী পারে তাকে প্রচুর পরিমাণে ঠান্ডা জল, ওআরএস, তরল পদার্থ খাওয়ানোর চেষ্টা করব। আর যদি কারো তেমন প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো শেষ করতে পারি। বিজ্ঞান কথার সব সদস্য যারা দেখছেন কিংবা পরে দেখবেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের বিজ্ঞান কথার যে অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত বিবেচক অ্যাডমিন প্যানেল রয়েছেন তাদের আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনাদের সামনে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি কেমন লেগেছে আমাকে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন।